আর আপনাদের সবাইকে ফুড এফএমের পক্ষ থেকে জানাই আমন্ত্রণ এবং আশা করছি যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই, কারণ এটা একটা ইমেইল, তদবিরের মতো আজকেও আমি একটা ইমেল দিয়েই শুরু করছি। ওকে, ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের পেজগুলোতে এসে আপনি জানিয়ে দেবেন। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি রিয়াদ বলছি। আমি ইউরোপের একটি ছোট্ট দেশ এস্তোনিয়া থেকে লিখছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা, চেষ্টা করি এপিসোডগুলো শুনতে, তবে সব সময় কাজের ব্যস্ততার কারণে শোনা হয় না। আমি আপনার সাথে যেই ঘটনাটি বলতে চাইছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের ছোট্ট একটি শহরে বসবাস করি এবং এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। এদেশে আমি গত 2006 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার একটা শহর যার নাম হচ্ছে তালিন, সেখানে বসবাস করছি। আমার লেখাপড়ার বিষয়বস্তু এটার কারণেই আমাকে প্রায় সময়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামে একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতন, তবে এখানে খুব কম মানুষ বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলায় দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক জিনিসপত্র এখানে এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথে 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম, কিন্তু গবেষণা করেছি, তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তাও আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকে নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরো 2টি তলা। আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা। আমাদের 4 জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচ তলায় সিঁড়ি বেয়ে চলে যাই। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। মাটির নিচে প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোনা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন যেন আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল, সেই কারণেই আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করেই ঘুমাই। ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই।
স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম। পরের দিন সকালের নাস্তা সেরে হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজে যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল, আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজের রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা, যেটা কিনা কেইলা নামে এটি গ্রাম নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরো বাড়তে থাকে। পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখব বলে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। আর জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে, কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজন, যার নাম ছিল অ্যান্ড্রু, সে লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে খুলে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ছিল। খোঁড়াখুড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি। সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে, কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেম স্বপ্নটা দেখতে পাই এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে, বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে কিংবা কোনো কিছু বারণ করছে। সকালে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবে আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি। আমি আবার আমার গত 2 রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না, তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিতের কাজে সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চলে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময়
এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁচো হয়ে গেছে, কিন্তু তার সবগুলো চুল দাড়ি পাকেনি, আধা পাকা টাইপের। সে তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর না দেওয়ার আগেই সে বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো আর ফিরতে পারবে না। কথাটি আমার মনে দাগ কাটলো। আমার সাথে থাকা অ্যান্ড্রুও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরো বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে বুডোকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, বুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধ কিছু বলার আগেই সে তার মতো চলে যায়। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম। আজকে কেমন যেন লেকের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু। খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি, নিশ্চিত হয়ে নিয়েছিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমার সিগারেট ধরাই। চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল। এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না, আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তার আমিষ ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি কেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম, কিন্তু সেই চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতি গুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম। এখনো সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচন্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার উপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মা গেঁথিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ হওয়ার কথা 15-20 মিনিটে সেখানে 1 ঘন্টা হাঁটার পরে আমরা গাড়ির কাছে পৌঁছতে পারলাম না। আমরা 4 জনই প্রচন্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজে অনুমান করা যায়। আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গিয়েছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে পড়ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচন্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ
মুখটা কিছুটা ঘোড়ার মতো আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পাই আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেম স্বপ্ন দেখছিল, কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু সেদিন যেতে চাইছিল না, কিন্তু দুইজন একই রকম স্বপ্ন দেখা আবার বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছুই কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেওয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলা হয়েছিল, আর তারও আগে লেকের ওপর উঁচু জায়গাটাতে কজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল তাদের বুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত আর পরিত্যক্ত ঘোষণা করা হয়। আমরা এখনো যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাদের সেই রহস্যের হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা, কোনো সুরাহা পাইনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। লিসনিং টু রেডিও ফুরতেরাট এফএম। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। জি, তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়, এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল, এবং ওর দাদা ছিল আর কি সেখানে সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে, এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল, এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যিনি লাস্ট চলে যান আর কি, এবং তার হিসাবটা করে যান, যে তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং ও অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মেরেও ফেলতে, যে এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি তখন আর জমিদারির ব্যাপারটা নেই এখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। তো যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে সব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে, যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, জি বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে, যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি।
সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। জি, সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, ওটা খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি, তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি করছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে। মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমা যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে, তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কেন পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন, মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে, সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি তাকে ডাকছে যে বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে। এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা, তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই, এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা, উনি ব্যাক করে আসতে যায়, ব্যাক করে আসতে যেয়ে দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে। তো ওনার কতক্ষণ জ্ঞান হারালো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে খাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন একজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না। বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতরে সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন।
তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালা পোড়া করে, গা জ্বালা পোড়া করতে করতে প্রচন্ড মনে হয় গায়ে কেউ আগুন ধরে গেছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো আর কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলা আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে, ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে সে একটু ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে, কি ঘটনা এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা মারা, দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু করেছিল আপনি কি রেখে, বলকে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আসে, দরজা বলে এটার নিচে কি আসে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো তারপর ওখানকার আপনার ওদের যে নাচের নৃত্যশালা বলরুম যেটা ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। তো ওনার বন্ধুর কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে, উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে এক জায়গায়, ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা এসে গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, যে খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলতো, বলে যে আমি ওই বাবুর ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার, বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, জাদুটোনা জানে, কোনো জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলো, বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে এক সময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো ঠেলে দিত, বাঘের উপরে ঠেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপারটা করা আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার, বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যেয়ে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব করে ম্যানেজারের যে রুমটা থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, ধুলার মধ্যে পায়ের ছাপ, যে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলো দেখে, যে রুমগুলো দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা, ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও ওইরকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন, জি। তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে আস্তে করে ফলো করে আসেন, কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলে যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওটার সাথে ফলো করে ঢুকে ভিতরে আস্তে আস্তে, ওই জেঠি যায়, উনি আস্তে আস্তে করে পাটি পিটিকে ওখানে যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো পারছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো ছোট
ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই দেখি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছে। এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়া মূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল টুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন, উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধু সরাসরি হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেফটের চাদর ছিল তা দিয়ে ঠেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যে আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসার থেকে। তো উনি একটু হতাশ হন, উনি মনে করছিল যেটা থেকে আমি পালিয়ে গেলে মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধু রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়া মূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়া মূর্তি ঘুরতেছে। আর উনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো দ্বন্দ্বের মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে। বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যা করব। তো এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, একটু চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওদিক থেকে বের হন সকালবেলা, এরকম কথা বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাতটার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু। এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম কি সমস্যা পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা কি এটা বলেন না, বলে যে এরকম সমস্যা পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এসে। তো মৌলানা সাহেব বলে অবশ্যই, বলে আপনি কি আমার সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটা ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন। বলে যে এটা হচ্ছে বড়ই পাতার পানি, বড়ই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়। বড়ই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বড়ই পাতার গুণ অনেক, এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুরা, ওই যে ঈশ্বর দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরা দেন এবং তার শর্তেই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরা দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ ওনার প্রসিজার শেষ হয়ে যায়,
তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, এই পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন। আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন, আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি তাকে দেখি, সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সব সময়। পানিটা খেতে বলবেন, এভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে সৃষ্টে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার ইয়ে কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, বিশ্বাসে একদম ধার্মিক হয়ে যান, এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলো আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। চলে যাব ঘটনায়। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমরা তার কাছ থেকে ঘটনা শুনে আবারও বাবু ভাইয়ের কাছে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুডকেট এফএম এন্ড ডু ফুডকে। জি মাইনুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঢাকার নবাবগঞ্জে। এই ঘটনাটা একটি ভবনকে নিয়ে। ভবনটা খুব ভয়াবহতরে। ভবনটি 7 তলা আমাদের এখানে, এবং পুরো ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে ভবনটির যেগুলো সমস্যা, বেশ 5-7 বছর ধরে এই ঘটনাটা চলতেছে এবং সমস্যাটা চলতেছে। সিকিউরিটি গার্ড নিয়ে, সেই সিকিউরিটি গার্ড জব নেয় কিন্তু 2-4 দিনের বেশি থাকতে পারে না, এবং যখন সে চলে যায় তখন বাড়িওয়ালাকেও কিছু বলে যায় না, এমনিতেই মানে কোনো কিছু না বলেই লুকিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, কিচ্ছু বলে না। তো বেশ এরকম ভাবে অনেক দিন ধরে চলতেছিল যে সিকিউরিটি গার্ড রাখা হয় একের পর এক, কিন্তু কেউ আজও পর্যন্ত মাসখানেক কেউ ডিউটি করতে পারেনি, সপ্তাহখানেকও না, 2-4 দিন পরই অসুস্থ পরেই লুকিয়ে চলে যাওয়া। এরপর একটা যে সমস্যাটা, গৃহকর্মীর যারা কাজের বুয়া, ওরাও ঠিক মতো এখানে থাকতে পারে না, এবং বাড়িওয়ালা ব্যতীত ওইখানে ভাড়াটিয়াদের যে গেস্ট আসে, মেহমানগুলো আসে, তারা একটা রাত থাকতে পারে, এরপরে 3 হাত থাকতে পারে না। সেটাও তারাও খুব বিপদ মানে ভয়ের ভিতর পায়। তো এই বাড়ির এরকম সমস্যা নিয়ে এবার যা ঘটছিল গত সপ্তাহে, তো দারোয়ান ওনার পরিচিত খুব নিকটবর্তী লোক, উনি এই জন্যই পরামর্শ দিয়ে রাখছে যে আপনাকে আমি রাখলাম, শুধু আমাকে বলতে হবে যে আপনি যদি চাকরি ছেড়ে চলে যান কেন যাবেন, এবং এই বাড়ির সমস্যাটা কোথায় আমাকে বলে যেতে হবে। যদি না করেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমাকে বলে যেতে হবে যে আপনি কেন আমার বাসাতে চাকরি করবেন না। এই জন্য উনি ওনার খুব কাছের একজন নিকটবর্তী আত্মীয় পেয়ে ওনার একটি চাকরিতে নেয়। তো ঘটনা হচ্ছে গত সপ্তাহ শনিবার দিন উনি সকালে আসেন তার বাড়িতে চাকরিতে। রাত্রিবেলায় যে ঘটনা হয়, উনি বললেন যে আমি রাত 8টার দিকে 7 তলার উপরে যে ছাদ, সেই দরজাটা আমি তালাবদ্ধ করে দিই, এবং রাত 12টা 15 নিচের তলার মেন দরজা যেটা, আমি ওটাও বন্ধ করে দিই, এবং আমি আমার ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করে রাত 1:30 বাজে আমি যখন আর কি ঘুমাতে যাবে, সে দেখে যে মনিটরের মধ্যে হঠাৎ করে তার চোখ গেছে যে বাড়ির ছাদের উপর যে দরজাটা 8টার দিকে তালা দেওয়া ছিল, সেটা নিজ থেকে খুলে যাচ্ছে, অটোমেটিক আপনি খুলতেছে। উনি তাকিয়ে রইল যে মনিটরটার দিকে, যে ছাদের গেটটা খুলতেছে কে, কিন্তু কোনো মানুষকে দেখতেছে না, দরজাটা পুরো খুলে গেছে। তো উনি পরে ভাবলেন যে হয়তো মানুষ উঠে গেছিল, দরজা খুলে বন্ধ করা হয় নাই, তাহলে চাবি নিয়ে আমি যা বন্ধ করে দিয়ে আসতে পারি। উনি হাতে চাবি নিলেন এবং উনি ওই দরজা বন্ধ করতে যাবেন, ছাদের দরজাটা। উনি বললেন যে আমি যখন উপরে উঠতেছি দোতলার থেকে, আমার শরীরটা কেমন চিন লাগতেছিল, খুব ঠান্ডা ভয় লাগতেছিল, ফুলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, দরজাটা কেউ হয়তো মানুষই খুলতে, অন্য কোনো কিছু না। তো উনি বললেন যে আমি হাঁটতে 5 তলা পর্যন্ত গেছি,
এরপরই 5 তলাতে একটা ঘটনা যেটা হয় ওনার, বলে যে 3 তলা থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, সুলতান নিচে নেমে আয়, উপরে যা না। তখন উনি বললো যে আমি যে উকি যে দেখলাম যে আমাকে কে ডাকলো, বাড়িওয়ালার যে বাবা ছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু ঠিক উনার মতো এরকম 3 তলাতে আমি উকি দিয়ে দেখি বাড়িওয়ালার বাবা নিচে দাঁড়িয়ে, মানে নিচ থেকে নামতেছে, 3 তলা থেকে নিচের দিকে নামতেছে, আর আমাকে বলতেছে সুলতান নিচে নেমে আয়, উপরে যাস নেই। তা আমি তো অদ্ভুত হলাম যে বাড়িওয়ালার বাবা তো নেই, উনি নিচে কেন? তো আমি খুব তাড়াহুড়ো করে, উনি বললো যে আমি খুব তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আর ওনাকে দেখি নেই। পরবর্তীতে উনি বললো যে আমি আমার রুমে আসলাম, আমি আমার ঘরে এসে বসে দাঁড়ালাম, কিন্তু আমি দেখতেছি যে এরকম যখন আমার রুমে এসে বসলাম, উপর থেকে 3-4 জন লোকের যে নিচে নামে আসতেছে খুব দ্রুতভাবে, এই হাঁটার শব্দ আমি পাচ্ছি এবং হই হুল্লোড় কিছু কথাবার্তা চিল্লাচিল্লি আওয়াজ পাচ্ছি। তা আমি ভাবলাম যে উপর থেকে আবার এখন কে আসতেছে। তো উনি ওনার ঘরের রুমে দরজার সামনে দাঁড়ালো দেখার জন্য যে আসলে তো আমার কাছে আসবে, যেহেতু দরজা আমারই খুলতে হবে। উনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কে আসতেছে এরকম হুড়োমুড়ি করে। উনি বলল যে ওই মুহূর্ত থেকে আমার পেছনে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার বাবা আমাকে বলতেছে, সুলতান আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে। উনি আর কি এই কথা শোনার সাথে সাথে বললেন যে আমি সেখানে কিছুক্ষণ, মানে অল্প কিছুক্ষণের জন্য, ঘন্টাখানেকের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না। আবার আমি যখন উঠি তখন ফজরও এখনো হয়নি, 4টা 4:30 বাজবে। বলে আমি শুধু ওই কথাটা যে আমাকে যখন দেখলাম যে দাঁড়িয়ে সিঁড়ির থেকে নিচে কেউ আসতেছে কথা বলতে বলতে, অনেকগুলো 3-4 জন, আমি ওইখানে দাঁড়ানোতে আমার পেছন থেকে তার ঠিক বাড়িওয়ালার বাবার মতোই দাঁড়িয়ে বলতেছে, সুলতান আমার মা মারা গেছে। ওই কথা শোনার পরে আমি যখন আবার উঠলাম, ঠিক 4টা 4:30 দিকে উনি বলতেছে ওই একই রকমই সিঁড়ির থেকে নামার লোক শব্দ, কিন্তু নামে না। উনি বলতেছেন নামে না, কিন্তু শব্দ আমি দিয়ে আছি যে হ্যাঁ এরকম হাঁটার শব্দ। পরবর্তীতে উনি এরকম উপরে যে দেখবেন যে কি ঘটনাটা, বলছেন আমি আর উঠতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে যখন উনি খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ, মানে অবস্থা খুবই খারাপের দিকে, ভয়, তখন আমিও সেখানে যাই। তো সেই বাড়িটা পুরো আমি দেখি, খেয়াল করি। পরে সেখানে একজন ভাড়াটিয়া ছিলেন 5 তলার 6 তলার উপরে, 6 তলার উপরে ভাড়াটিয়া যে ছিলেন, খুব পুরাতন উনি আমাকে সেই কথাটা, দারোয়ানের কথাটা, এই বাড়ির কথাটা আমাকে শেয়ার করলো যে এই বাড়িতে 6 তলার উপরে যে বাড়িওয়ালার বাবা মারা গেছে তার মা থাকতো। বাড়িওয়ালার বাবা প্রথম মারা যায়, কিন্তু ওনার মা ওনার ছেলের কাছে এরকম থাকতো, কিন্তু ওনার কোনো সেবা কোনো কিছুই খ্যাতমত ছিল না, অবহেলিত ছিল তার। এবং সে যে সকালে ফজরের আগে উনি মারা যান, তাদের কোনো খবর ছিল না। যখন দুপুর বেলায় তাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হয়, তখন দেখে যে উনি ইন্তেকাল করেন। ওই সবাই দুপুরের পরে আর কি খবরটা পায় উনি দুনিয়াতে নেই। তো ভাড়াটিয়া বলল যে উনার দাদুর, মানে ছেলেটার যে মুরব্বিটার বদদোয়া, অভিশপ্ত পুরো বাড়িটা একেবারে ছড়ান, যার কারণে কেউই থাকতে পারে না সঠিক মতে, এবং খুব ভয়াবহ লাগে সবার কাছে, খুব ভয়, বাড়িটা খুব ভার হয়ে থাকে। উনি বারবার বলতেছে বাড়িটা একটা অভিশপ্তের বাড়ি, কেননা একজন অভিভাবক হয়ে সে কখনো কারো সেবা পাননি। ইন্তেকালের সময় উনি কাউকে কাছে পাননি। যখন মারা গেছে খুব ভোরবেলায়, দুপুরবেলা সবাই জানতে পারে উনি দুনিয়াতে নেই। এই ভাইয়া ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো এখন বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী, এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গার, আসে স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যে জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশের এক সময় ছিল নদী। জি, এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো দিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি, এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায়, তখন গেছি ওদিক দিয়ে। আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই তখন। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা, দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো
সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, যে এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা মানে জানালার ওই পারে কেউ আছে এরকম লাগতো। তো ভয়ে ভয়ে ঘুমায় যেত। তো একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার যাদের রাত জাগার অভ্যাস নেই আসল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো একসময় সে চিন্তা করলো দুধ ঘুমা করি। তো রাত তখন 1টা-1:30 বাজে, খুব বেশি বাজে নেই। তো রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-1:30টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তো তাও কিছুটা হয়ে গেছে আর কি। জি, এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের দিয়ে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে দিবার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। একসময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, জি, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো। যখন আলোটা নিভে গেল ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, নাটক দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরা দেখে নাই, বাট সে দেখতে মানুষের শেপের পেয়ে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা, তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারি অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি, পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে এবং ওই মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং কিছুটা আলোকিত, এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। ভালো মতন খেয়াল করে দেখলো যে দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, মানে কাছায় আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, জি, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি, তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি আস্তে করে উঠে যে সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের। সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি, ছাদে ওইটা ঠাস 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 করে বাড়ি কাটছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখেছে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে আসল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকে দেখে দরজাটা হালকা ভেজানো, এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো এর জন্য তাই বলছি, উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক মানে খুব স্পিডে, লাইকে খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়, জি, সেরকম তার পায়ে যে শট করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগতে, এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে তখন ড্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে বাড়ি যে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, ও বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে, শুয়ে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই।
মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষা, জি সেরকম পরীক্ষা ছিল, এরকম অবস্থা নাই। তোর বাপ মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখায়, এবং বাপ মাকে স্কুলে বলে যে আমার এরকম এরকম হয়েছে। তখন তাকে বাসাতে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছো, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ মুরব্বীরা, এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়। জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে, রেমিশন যায় আবার বাড়ে। তো তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, বলার পর ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর, কিন্তু রাসুল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করছো? তো ভালো। তো তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শেখায় দেয়। এই দোয়াগুলো বা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে কুদায়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সে পানি দিয়ে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন। ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করায় দিবে। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলা তো খারাপ দিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে জাস্ট ভয় দেখাইছে, এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে। এবং তারপর ওকে দোয়া টোয়া করে করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক। ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওইটার পায় আর কি। ওকে, এই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, মানে আমাদের তৃতীয় অতিথি, সেকেন্ড পেশেন্টের প্রথম অতিথি আর কি পেরি। আপনার নামটা প্লিজ তো বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি। আমি মোহাম্মদ বাইজিদ আলম, আমি এসেছি ধানমন্ডি থেকে, আমার হোমটাউন নরসিংদীতে। তো আমি নরসিংদীরই একটা ঘটনা আজকে শেয়ার করব। চলুন শুনে আসি আপনার ঘটনা। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বিরামের ঘটনা। তো আমার এলাকাতে একটা দিঘি আছে, সরকারি দিঘি, বিশাল বড় দিঘি। তো এখানে দিঘিটা ভালো না, এলাকার মুরব্বীরা বলতো এখানে রাত্রের বেলা যেন কেউ না যায় মাছ ধরতে। তো আমাদের এলাকার কিছু লোক ওইখানে মাছ ধরতে গিয়েছিল রাত্রে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লোভে যে না না, আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে, তারপর আবার বাঘের গর্জন। তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাঘটা, মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দা। তো ওনারা যখন টর্চ ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার, তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালায় বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, এখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে পার হয়ে গেল। আমার দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই, উনি আবার পি টাইপের ছিল, নুরিত করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটাতে বিরাম থাকে, আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করতো। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে
আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায়, মারাত্মকভাবে উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারে নাই। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারে নাই। তারপরের দিন, তৃতীয় দিন দল বল একটু বড় করে ওনারা আসে, যাকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখা। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বেরিয়েছে, অনেক রক্ত। এটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বেরিয়েছে। তখন আসার পরে এইভাবে নিল, গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না, এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয়, তখন যেইভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেমভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয়, তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল, তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। তো দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই, তার মধ্যে আমার এক চাচা, ওনারা বাড়ি থেকে চলে যায়। আমার ছোট চাচারা বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়। কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে, যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যে জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোট চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়াইছে, তারা হাওয়া করে কান্নাকাটি করতেছে। একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আজকে আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল। উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি বিয়াস লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে উনি, ওনার গ্যাস ম্যাচ ছিল, ওটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই ট্রিগার যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণ রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল, যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই, আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে। আর উনি যতটুকু সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটাই ভাবে চলে যায়। এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে এই যে উনি যে পীর সাহেব ছিল দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এইগুলো। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে পাই তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা, যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তো আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসবেন? তো আমার চাচা যেভাবে দাঁড়ায় ছিল, ওনার ডান পাশেই ছিল মাজারটা। ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা, যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো অনেক, সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি
আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বের টের হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে, আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে। রাসেল ভাই তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আপনাদেরকে আরো একটা ঘটনায় নিয়ে যাব। আমি জনি, ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। আমি ভূতের প্রেমের খুব পুরনো একজন শ্রোতা। আমি খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, আমি আসলে কি ভয়ও পাই। আর এই প্যারানর্মাল যে ব্যাপারগুলো আসলে আমার জীবনে অনেক ঘটেছে। তো ছোট একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করব। এটা লাস্ট ইয়ার আমার সাথে আমার খোঁজে বয়ে যাওয়ার একটা ঘটনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা আমি ওপর এতটাই আসলে আমার মনে হয় যে আমি অ্যাডিক্টেড। কারণ আমি এখন যখন মোটরসাইকেল চালাই তখন হেডফোন দিয়ে ডাউনলোড করছি, এবং তো আমি আপনার মানে প্রতি সপ্তাহে শুধু আমি নেট কিনি, মোবাইলের ডাটা কিনি শুধুই এটার জন্যই। মানে আমি কোথাও যদি কোনো কাজে যাই, কোথাও ধরেন চলে যাচ্ছি মোহাম্মদপুর থেকে বা গুলশান যাচ্ছি, হোয়াট এভার, মানে ঢাকা শহর কোন জায়গায় মুভ করতে হলে আমার কানে হেডফোন উইথ আপনার এই প্রচার। তো আমার মনে কি আমার লাইফটা টেনে গেছে। আমি এর ছাড়া আসলে করতে ভালো লাগে না, কারণ শুনতে চালাই দেখতে, হ্যাঁ আমার বাচ্চা স্কুল কেমন আনতে হয়, তখন আমি এটা শুনি চালাই। হোয়াট এভার, আমি ঘটনা চলে দিই। ঘটনা হচ্ছে 2018 সালের সেপ্টেম্বর মাসে, এই মাসেই আমি হজ রিটার্ন করবো। আমার হজ আল্লাহ খুব সুন্দরভাবেই পালন করি। তো বেসিক্যালি যারা হজে তাও দেখবে যে হজের মক্কার ঠিক পিছন সাইডটা বাইতুল মুআল্লা যে কবরস্থানটা, ওইখানে আমার হোটেল ছিল। তো হোটেল ওইখানে বন্ধু বলে, তো ওইখানে মূলত আমার হোটেলটা একটু পুরনোই ছিল, কিন্তু প্রত্যেকটা হোটেলে সেন্ট্রাল লেকটিং এবং আপনার জিপ তো থাকবেই। তো আমারটাও অ্যাভিজাল একটু খুব ভালো পজিশন ছিল। ট্যাক্স কাউন্ট হচ্ছে যে যখন আপনি হোটেল থেকে মুভ করবেন, দেখবেন প্রচুর পরিমাণে বিড়াল আপনার আশেপাশে আসতে। কুকুর রেয়ার, কুকুর দেখা যায় না বললেই চলে, কিন্তু বিড়াল অনেক বিড়াল। তবে এদের কোনো ময়লা আপনি রাস্তায় পাবেন না। তো হোয়াটএভার, এইভাবে চন্দ্রতুলে আমি পুরো হওয়াতে 43 ডে আমি ছিলাম। এর মধ্যে আমি বিরিয়ানি নিয়ে আসলে এইভাবে মানে করি নাই, কারণ হ্যাঁ বিরিয়ানি নিয়ে আমার একটু সমস্যা হতো আমার একটা রাজ্যের। তাই একদিন আমি আমার যে মোয়াল্লেম, যে আমাদের গাইড আর কি, তাকে জিজ্ঞেস করলাম। তাকে মামা বলতাম, ওর নাম হচ্ছে মামুন। আমি হোটেলের নামটা বলবো না, কারণ যেহেতু ওনার ব্যবসা। তো ওনার হোটেলের সামনে প্রচুর বিড়াল, আমি আপনাকে ছবি পাঠাবো। তো এই বিড়ালগুলো বা যেগুলো বসতে, তো যখন নামাজ পড়ে আসতাম, দিন হোক সকাল হোক, সবই বলে থাকতো। কিন্তু আমি কখনো তাদের পাড়াও করিনি, তাদের কখনো মানে ভাগানোর চেষ্টাও করিনি। তাই করে মামাকে চেষ্টা, এত বিড়াল এখানে, তো মাঝে মাঝে আমার ভয় লাগে। তো এর মধ্যে যেটা হলো, মামা বললো কখনোই বিড়াল আপনি এমন করবেন না যাতে ওটা ফাঁপায়। তো এমনি কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করলাম, মামা আসলে ঘটনাটা কি কারণে আসলে এটা আপনি আমার বললেন? উনি বললো যে এটা আসলে মানে এটা এমন একটা জায়গা, আল্লাহর ঘর এখানে, এখানে মানুষ জিন থাকে, বেরোর উপরে থাকে। তো অত ভুল করে যদি আপনি কোনো ভুল কাজ করে ফেলেন, আর যেহেতু হজে আসছেন, কেউ যেন ব্যথা না পায়, সে আপনি মামলা করতে হবে। তো ঠিক আছে, তো ভালো কথা। তা আমার মনে আসলে একটি কিউরিয়াসিটি ছিল, যে মানে একটা ভয়ও ছিল যে কীভাবে এটা দেখা দেয় বা জানা যায় আরও একটু। কারণ আমি ভূত ফিল্ম শুনি অলমোস্ট 7-8 বছর তো হইতেই আমি শুনি, কিন্তু আমি রাতে শুনি না, আমি ডাউট করি সব শুনি। কারণ দিনে আবার তো আমার একটু ভয়টা লাগে না ওরকম, রাতে শুনলে আমার রাতও কষ্ট হয় এবং আমার রাত ক্যারি হয়ে যায়, সত্যি কথা যেটা বলতে। তো এই হিসেবে আমি চলে আসবো আমার সেপ্টেম্বরের 4 তারিখে, 6 তারিখে বাংলাদেশে ব্যাক করার কথা। তো 4 তারিখ আমি চলে আসবো, 4 তারিখ আমি নামাজ পড়তে যাবো, তাহাজ্জুদের নামাজ। যারা মক্কায় জিততেন বা হজে গেছেন তারা জানেন
যে সৌদিতে মক্কায় কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান হয়, কিন্তু ইয়ে হয় না, জামাত হয় না। তো আমি মূলত সবাই ওই টাইমে 3টার মধ্যে উঠে যায়, তা আমিও রেগুলারের মধ্যেই উঠে গেলাম ওই টাইমে। তো ওঠার পরে আমি প্রথমে তাকিয়ে বাম পাশে তাকালাম, তাকায় দেখলাম যে 2জন লোক আমার পাশে দাঁড়ায়, আর আমার রুমটা খুব অন্ধকার। আমি আমার রুমের ডিসক্রাইব একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো একটা ফ্ল্যাটে যদি আপনি ঢুকলে একটা কমন স্পেস থাকে, তারপর ডান পাশে রুম, বাম পাশে রুম, আর ঢুকলে যে জায়গাটা সে হচ্ছে সিঁড়ি ঢুকলেই একটা বেসিং ঘর, একটা বাথরুম ঘর। তারপর বাম পাশে আমার অ্যাটাচ বাথরুম সবার একটা রুম ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল, যেহেতু আমি একটু হেলদি অ্যান্ড আমি আমার ক্যাটাগরিটা একটু ভালো ক্যাটাগরি ছিল, দেখুন আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল। তো আমি রাতে ভয় পাই, এই জন্য রুমের লাইটটা কেউ জ্বালাতে দিত না। যারা আমার সাথে থাকতো তারা মিশে, আমি একটু বয়স্ক, আর আমরা 5জন ছিলাম এক রুমের ভেতরে। তো এরকম যে রুমটা ঢোকার পরে আমার ওই কমন স্পেস থেকে বাম দিকে ঢুকলেই আমার রুমটা, ঢুকলেই প্রথমে বাম পাশে বাথরুমে বড় একটা বেড, তারপরে একটা বেড, ঠিক দরজার উল্টা কর্নারে একের নিচে আমার বেডটা। তো রুমগুলো খুব বড়, অ্যাপ্রক্স আপনার 300 স্কোয়ার ফিট তো হবেই, 300 স্কোয়ার ফিটের রুম। তো এখানে সিঙ্গেল বেড থাকে, আমিও বেডে শুলে ধরেন আমি রাত্রে দরজাটা খোলা রাখতাম যাতে ঘরটা একটু আরো দিক থাকে, এবং ওই দরজার সাথে সাথে আমি বাথরুমের লাইটটা জ্বালাই দিয়েও বাথরুমের লাইটটা দরজাটা একটু খোলা রাখতাম। তো যদি কেউ এই আলোর মাঝখানে দাঁড়াইতে, অবশ্যই আপনার বুঝতে পারবো যে কয়জন বা কে দাঁড়াইছে, হয়তো চেহারা দেখতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট তাদের ছায়াটা বুঝতে পারবো। তো আমার মনে হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি হারাম শরীফে গিয়ে। তো আমি নর্মালি তাকাই দেখলাম যে 2জন দাঁড়ায়। তো আরেকটা কথা বলে নিয়ে আসলে আমার জন্য টোটালি পুরা এই 46 ডে আমার ঘুম নিয়ে খুব সমস্যা হচ্ছে, বাট কারণ ওই যে 3 ঘন্টা একটা ডিফারেন্স থাকে, এই জন্য খুব কষ্ট হয়েছে। তো আমি ঘুরে তাকাইলাম, দেখলাম যে 2জন লোক দাঁড়ায় আছে এবং আমার দিকে মুখ করে তাকায় আছে। তা আমি প্রথমে মনে করলাম যে হয়তো আমাকে ডাকতে আসছে তাহাজ্জুদে নামাজের জন্য। তো ওইখানে 2জন দাঁড়াই আছে, তো আমি তাদের দেখে তারা যদি ডাকতেছে না, রুমটা অন্ধকার, তাদের আমি অবয় দেখতেছি, তো মনে করলাম হয়তো এখন সময় হয় নাই, এই জন্য ডাকছে, সময় হলে আমার টিকি রাখ দিবে। তা আমি তাদের দেখে উল্টে ঘুরে গেলাম, দেওয়ালের দিকে মুখ করলাম। মুখ করার পর সাথে সাথে আমি চিন্তা করলাম, আমার দেখেন না, আমার মাইন্ড কাজ শুরু করলো যে যদি তারা আমার ডাকতে আসে রুমের লাইট জ্বালা নেই কেন। তো এটা চিন্তা করে আমি তাকাইলাম, তাই দেখলাম দাঁড়ায় আছে। তো রুমটা অন্ধকার, আর স্বাভাবিক আমার রুমে যদি সব 5জনের মধ্যে 3জন বয়স্ক, সেক্ষেত্রে তারা অবশ্যই রুম তো লাইট জ্বালাবি, কিন্তু দেখলাম দাঁড়াইয়া। তখন আমি প্রথমবার জিজ্ঞেস করলাম কে, দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম কে, তৃতীয়বার আমি জিজ্ঞেস করলাম কে বলে আমি চিৎকার দিয়ে উঠলাম। চিৎকারটার সাথে সাথে আমি আমার রুমে যাওয়া ছিল তারা সব উঠে উঠলো। আমার নাম আসল নাম হচ্ছে আরিফ, ডাক নাম জনি। তো আমার হ্যাঁ আরিফ ভাই কি, আমি বললাম না ভাই কিছু হয় নাই, মনে হয় তার যদি আমার সময় হয়ে গেছে। না মাত্র তো 2টা বাজে, আরো 1 ঘন্টা আছে ঘুমান। তো আমার মাথায় কাজ করতে যে ওটা কে ছিল, লাইট জমা পড়ে কিছুই নেই। তো এটা আমি আর কাউকে বলিনি, কারণ আমার সাথে যারা থাকে তারা হয়তো ভয় পেতে পারে, সেই জন্য আমি আর কাউকে বলি। তো এইটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, যদি ভালো লাগে শেয়ার করবে, কাইগিও নিতে না, যদি ভালো লাগে আমাকে জানাবেন। আমার আর অনেক ঘটনাটা আমি আপনাকে জানাবো। আল্লাহ। তো আমরা আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, তার কাছে সরাসরি চলে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাতুল ভাই। আসসালামু আলাইকুম বিসলার। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিন মাহমুদ, আসছি উত্তর বাড্ডা থেকে। আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার 2 বন্ধুর কাছ থেকে শোনা। জি। আমার 2 বন্ধু যাত্রাবাড়িতে চাকরি করে, একটা কোম্পানিতে চাকরি করে। 2019 সালে আগস্ট মাসে
ছুটি পেয়ে দুজনে বাড়ি যায় ঘুরতে বেড়াতে। তো তারা সারাদিন ঘুরে ফিরে বাড়ির পাশে সন্ধ্যাবেলা একটা বাজারে যায় তা আড্ডা দিতে। তো আড্ডা দিতে যাওয়ার পরে নেক্সট ডে তারা ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বন্ধুদের সাথে। তো ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বাড়ি যায়, রাত 8টার সময় বাড়ি যায়। বাড়ি যাওয়ার পথে তাদের ওই যে বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, এবং বাজার এবং বাড়ির মাঝখানে যেতে পথে 3টে তাল গাছ বাজে। 3টে তাল গাছ। যখন তারা তাল গাছের ওই জায়গা যায় তখন দেখতে পায় যে তাল গাছের মাথা সম্মুখীন একটা লোক, মুখে তার আগুন জ্বলতেছে এবং তাদের দিকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। এই দেখে আমার দুই বন্ধু খুব ভয় পায়। ভয় পেয়ে তারা ব্যাগ পিছনে ব্যাগ করে আবার বাজারে চলে আসে এবং মনে মনে তারা দুজনে বলতে থাকে যে বাজার শেষে 10টা বা 11টার সময় বাড়ি, হয়তো বাজার দোকানপাট বন্ধ করলে দোকানের লোকজন পাওয়া যাবে বাড়ি যাওয়ার জন্য। এই জন্য তারা আবার যে ক্যারাম বোর্ড খেলা আবার মনোযোগ দেয়। তো তারা ক্যারাম বোর্ড খেলা আবার খেলতেছে। হঠাৎ তাদের খেয়াল পড়ে রাত 11টা, 11:30টার সময় যে বাজারের দোকান তো সব বন্ধ হয়ে গেছে, সব লোকজন তো চলে গেছে, তো আমরা যাবো কিভাবে? তারপর তারা ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে আবার বাড়িতে রওনা দেয়। কোন লোকজন পায় না ওই সময়। তো যখন তারা ওই তাল গাছের ওই জায়গায় আবার যায় তখন প্রথম তারা রাত 8টার সময় যে দৃশ্য দেখতে, নেক্সট পরে আবার ওই একই অবস্থা, একই থেম, একই দৃশ্য, যে একটা লোক তাল গাছের মতো সেম লম্বা, তার মুখে আগুন জ্বলতেছে এবং আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসছে। তো তারা দুই বন্ধু আবার ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড় দেয়। তো বাজারের দিকে তারা না গিয়ে তারা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, অন্য একটা জঙ্গলের দিকে। তো তারা যখন জঙ্গলের ভিতরে ঢোকে অনেক দূর দৌড়ায়, ওই অদ্ভুত লোকটা আর দেখে না, কিন্তু একজন হুজুরের মতো একজন লোক তাদের সামনে এসে পড়ে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, পাগড়িওয়ালা। তো তারা একজনই চিনতে পারে যে তো আমাদের পাশের গ্রামের হাকিম নানা। তো তারা নানাকে বলে যে নানা, আমরা তো একটু সমস্যা করছি, আমি একটু ভয় পাইছি, আমাদের একটু বাড়িতে আগাই দিয়ে আসেন, আমাদের সাথে টর্চ লাইট নাই বা তেমন চিনিও না, বাড়ি ঘরে থাকি না, ঢাকায় থাকি। তো হাকিম নানাকে তারা এই দৃশ্যের কথা মানে ভয়ের কথা বলে না, যে হাকিম নানা শুনলে কেন বাড়িতে আগাই দিয়ে না আসে, এই ভেবে তারা হাকিম নানার সাথে বাড়িতে রওনা দেয়। পরে তারা ভালো মতোই বাড়ি যায়, কিন্তু বাড়ি যখন যায় একজন ঘরে যায়, পরের জন্য কে হাকিম নানা ডাক দেয় উঠানে, যে একটু এদিকে আসো, শুনে যাও। একটু দূরে উঠানে একটু দূরে ডেকেই বলে যে তোমরা আমার কাছে যে জিনিসটা লুকাইছো এই জিনিস সম্বন্ধে আমি সবই জানি, এবং আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করি, তোমরা আমাকে বলো নাই, এবং তোমাদের বলার আমার প্রয়োজন নেই, কিন্তু তোমরা যে পথে যে ভয় পাইছো এই পথ থেকে একটু সরে মানে একটু সতর্কভাবে চইল। এই বলে হাকিম নানা তাদের বিদায় দিয়ে চলে গেছে। পরে রাতে তারা শান্তিমতো ঘুমাইতে, কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা যখন তারা ওঠে, দিনের বেলা আমার দুই বন্ধু তারা বাবা মার সাথে জিনিসটা শেয়ার করে যে এরকম রাতের বেলা বাজার থেকে আসার সময় এই প্রবলেম হয়েছে। পরে ওই হাকিম নানা, পাশের গ্রামে হাকিম নানা আমাদের তোপদর ফিরে আনছে। পরে তার বাবা মা যে কথা বলে সে কথা শুনে তারা আরো আশ্চর্য হয়ে যায়, যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না। তারা শুনতে পায় যে হাকিম নানা আরো 1-1.5 মাস আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা ওই কথা শুনে তো আরো আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পায় যে হাকিম নানা এরকম আরো অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে। হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে যদি কেউ বাড়ি যায়, অপরিচিত লোকে বাজারের বোঝাটা বাড়িতে আগাই দিয়ে আসে। এরকম আরো অনেক ঘটনা আছে। পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করলো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য।